নমস্কার। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন বিদ্যালয় শিক্ষা বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বাংলার শিক্ষা ক্লাসরুম 2024-এ সকলকে স্বাগত। আমি শ্রী জ্যোতির্ময় মণ্ডল, সহশিক্ষক, বিটি রোড গভর্নমেন্ট স্পন্সার্ড হাই স্কুল। আজ আমরা অষ্টম শ্রেণীর ভৌতবিজ্ঞান বইয়ের আলোক অংশটি পড়ব। স্লাইডের মধ্যে আমরা প্রথমে চলে আসি। ফার্স্ট যেটা আমি বলছি যে একটা দর্পণ আছে, এক মুখ খোলা বাক্স আছে, আর একটা ইরেজার নিলাম। এই বাক্সটির এক মুখ খোলা, ওই মুখ দিয়ে আমরা কি করলাম, ইরেজারটা রেখে দিলাম। পিছন দিক থেকে দেখলে ইরেজারটাকে দেখতে পাবো না, কিন্তু যদি আমরা খোলা মুখটাকে দর্পণের সামনে রেখে দিই তাহলে দর্পণের মধ্যে ওই ইরেজারটাকে দেখতে পাবো। এটা আমরা এবার হাতে কলমে একটু দেখে নিই কিভাবে এটা সম্ভব। একটি বাক্স নিলাম যার এক মুখ খোলা, আর একটি ইরেজার নেওয়া হয়েছে, সবাই দেখতে পাচ্ছ ইরেজার। এবার যদি আমরা এই বাক্সের মধ্যে ইরেজারটা রাখি, এই বাক্সের ইরেজারটা রাখলাম, তাহলে কি পিছন দিক থেকে দেখা যাবে? বাক্সের পিছন দিক থেকে কিন্তু দেখতে পাবে না। এবার আমি এই দর্পণের সামনে আমি বাক্সটাকে রাখলাম, দর্পণের সামনে বাক্স রাখলাম, বাক্সের মধ্যে ইরেজারটা আছে। ভালো করে লক্ষ্য করে দেখো, এবার কিন্তু ইরেজারটা দেখা যাচ্ছে। কীভাবে দেখা যাচ্ছে? দর্পণের মধ্য দিয়ে দেখা যাচ্ছে। এক্ষেত্রে এই যে দর্পণের মধ্য দিয়ে দেখা যাচ্ছে, তার কারণটা কি না, ইরেজার থেকে আসা আলোকরশ্মিগুচ্ছ আয়নায় প্রতিফলিত হয়ে আমাদের চোখে এসে পড়েছে। সে কারণেই আমরা ইরেজারটাকে দেখতে পাচ্ছি, আর নইলে কিন্তু আমরা সরাসরি দেখতে পেতাম না। অর্থাৎ প্রতিফলন কিন্তু এক্ষেত্রে দায়ী। আর যে ইরেজারটা দেখা যাচ্ছে সেটা আসলে ইরেজারের প্রতিবিম্ব দেখা যাচ্ছে, সরাসরি আমরা ইরেজারটাকে দেখতে পাচ্ছি না। নেক্সট আমরা দেখি যে একটি বিকার আছে, বিকারের মধ্যে কয়েন রাখা হয়েছে। এবার আমরা বিকারে ধীরে ধীরে জল ঢালব। দেখা যাবে যে কয়েন আছে ঘনতর মাধ্যমে, এবং এক্ষেত্রে এই যে বিকারটি আছে, বিকারের তলদেশ থেকে আসা আলোক রশ্মিগুচ্ছ ঘনতর আলোক মাধ্যম জল পেরিয়ে লঘুতর আলোক মাধ্যম বায়ুতে প্রবেশ করে, এবং সেই সঙ্গে আলোক রশ্মিগুচ্ছ জল ও বায়ুর যে মাধ্যমে যে বিভেদ তল আছে, সেই বিভেদ তল থেকে গতিপথে পরিবর্তন করে একটি নির্দিষ্ট অবস্থানে থাকা যে ব্যক্তি, যার চোখটা দেখা যাচ্ছে, সেই দর্শকের চোখে এসে পড়ে। এক্ষেত্রে এই ঘটনাটি দেখা যাচ্ছে প্রতিসরণের জন্য হচ্ছে, এবং আমরা যে কয়েনটি উপরে উঠে এসেছে বলে মনে হচ্ছে, এটা আসলে প্রতিবিম্ব দেখা যাচ্ছে। অর্থাৎ প্রতিবিম্ব সৃষ্টি হচ্ছে এই প্রতিসরণের কারণে। তাহলে এবার আমরা এই দ্বিতীয় যে ঘটনাটি বললাম সেটা আমরা একটা পরীক্ষার মাধ্যমেও দেখে নিতে পারি। দেখা যাক পরীক্ষাটা আমরা কীভাবে করছি, তোমরা একটু নজর রাখো। আমরা যে পরীক্ষাটার কথা বলছিলাম, আমি একটা কয়েন নিলাম, দেখতে পাচ্ছ, গ্লাসে জল নিলাম, আর একটা আমি পাত্র নিলাম। এবার এই পাত্রের মধ্যে আমি পয়সা রাখলাম, এই কয়েনটা রেখে দিলাম। দেখো কয়েনটা কিন্তু ভালো একটা দেখা যাচ্ছে না, অল্প একটু দেখতে পাচ্ছ, তার মানে কি তার প্রকৃত অবস্থানে কয়েনটাকে দেখতে পাচ্ছ। এবার আমি এই পাত্রে আমি জল ঢালছি ধীরে ধীরে, দেখব যে এই কয়েনটা কিন্তু এবার খুব স্পষ্ট দেখা যাবে। তার মানে কি, এই কয়েনটা যে উপরের দিকে আস্তে আস্তে উঠলে তখন আমরা স্পষ্ট দেখতে পাবো। দেখতে পাই কি না আগে দেখি। তাহলে আমি জল ঢালছি, লক্ষ্য করো একটু, কিছুটা জল ঢাললাম, দেখো মনে হচ্ছে একটু একটু দেখা যাচ্ছে, ভালো করে লক্ষ্য করো, একটু দেখা যাচ্ছে। আমি আর একটু জল ঢাললাম, দেখো কয়েনটা আর একটু দেখা যাচ্ছে। তার মানে কি, কয়েনটা আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি। আরও জল ঢাললাম, এবার কিন্তু কয়েনটা যেন মনে হচ্ছে অনেকটাই উঠে এসছে, ভালো করে লক্ষ্য করো। আর একটু জল ঢাললাম, দেখো কয়েনটা অনেকটাই উপরে উঠে এসছে বলে মনে হয়। আসলে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা আলোর প্রতিসরণের জন্য হচ্ছে, এবং আমরা এক্ষেত্রে কয়েনকে কিন্তু সরাসরি দেখতে পেলাম না, একটু বক্রপথ চোখটা তো অনুসরণ করতে পারে না,
ফলে আমরা যেটা দেখছি কয়েনের প্রতিবিম্ব দেখতে পাচ্ছি, কয়েনের প্রকৃত অবস্থান দেখতে পাচ্ছি না। অর্থাৎ দ্বিতীয় যে পরীক্ষাটা বললাম এই প্রতিসরণের পরীক্ষা, যেটা কিনা প্রতিবিম্ব সৃষ্টির জন্য দায়ী। তাহলে দেখা যাচ্ছে বস্তু থেকে আলোকরশ্মিগুচ্ছ সরাসরি আমাদের চোখে এসে পৌঁছালে আমরা বস্তুটির তার নিজস্ব অবস্থানে দেখতে পারি, কিন্তু সবসময় কিন্তু সেটি সম্ভব হয় না। কখনো কখনো বস্তু থেকে আলোকরশ্মিগুচ্ছ প্রতিফলিত বা প্রতিসৃত হয়ে তারপরে আমাদের চোখে এসে পৌঁছায়। এক্ষেত্রে বস্তুটিকে আমরা যেটা দেখতে পাই সেটি হলো বস্তুটির প্রতিবিম্ব। প্রতিবিম্ব সৃষ্টির কি কারণ? প্রতিবিম্ব সৃষ্টির কারণ হচ্ছে দুটি, একটা হচ্ছে প্রতিফলন এবং অপরটা হচ্ছে প্রতিসরণ। এবার এই প্রতিবিম্ব আমরা চোখে দেখতে পেলাম, কিন্তু সবসময় প্রতিবিম্বকে আমরা কিন্তু পর্দায় ধরতে পারবো না। কিছু কিছু প্রতিবিম্ব আছে যেগুলোকে আমরা পর্দায় ধরতে পারি, সেগুলোকে বলা হয় কি সদ্বিম্ব। আর কিছু কিছু প্রতিবিম্ব আছে যেগুলোকে আমরা পর্দায় ধরতে পারবো না, সেগুলোকে বলা হয় অসদ্বিম্ব। তা দর্পণে যে প্রতিবিম্ব আমরা এখন দেখলাম, এটা কি পর্দায় ধরা যাচ্ছে? এটা কিন্তু পর্দায় ধরা যাবে না। অর্থাৎ এক্ষেত্রে দর্পণে গঠিত প্রতিবিম্ব অসদ্বিম্ব। আর সিনেমার পর্দায় যে প্রতিবিম্ব গঠিত হয় সেটি কিন্তু সদ্বিম্ব, কারণ সেক্ষেত্রে প্রতিবিম্বটি পর্দায় গঠিত হয়। অর্থাৎ প্রতিবিম্ব তাহলে কাকে বলা হবে? না, কোনো বিন্দু উৎস থেকে আগত আলোকরশ্মিগুচ্ছ প্রতিফলন বা প্রতিসরণের পর যদি দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত হয় বা দ্বিতীয় কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, তাহলে ওই দ্বিতীয় বিন্দুটিকে প্রথম বিন্দুর প্রতিবিম্ব বলা হয়। আমি এবার সদ্বিম্ব সম্পর্কে একটু জানি। একটা ছবি আগে ভালো করে আমি বুঝি। দেখো, একটা আতশ কাঁচ নেওয়া হয়েছে, একটা কাগজ নেওয়া হয়েছে। এই আতশ কাঁচের উপর থেকে সূর্যালোক পড়ছে, পড়ে আলোক রশ্মিগুচ্ছ একটা বিন্দুতে মিলিত হয়েছে, সেই বিন্দুটা কিনা কাগজের উপরে গঠিত হয়েছে। অর্থাৎ আপাতভাবে বা আলোক রশ্মিগুচ্ছ সমান্তরালভাবে আতশ কাঁচের উপরে পড়ে একটি নির্দিষ্ট বিন্দুতে মিলিত হলো, এবং সেই বিন্দুটি কোথায় মিলিত হয়েছে? সেই বিন্দুটি হচ্ছে কাগজের উপর গঠিত হয়েছে। অর্থাৎ কাগজ এখানে একটা পর্দার কাজ করলো। তাহলে আমরা এই প্রতিবিম্বকে বলতে পারবো কি সদ্বিম্ব। তাহলে সদ্বিম্ব কাকে বলা হবে? না, কোনো বিন্দু উৎস থেকে আগত আলোক রশ্মিগুচ্ছ প্রতিফলন বা প্রতিসরণের পর যদি দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত হয়, তাহলে ওই দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর সদ্বিম্ব বলা হয়। অর্থাৎ এখানে কাগজের উপরে যে প্রতিবিম্বটা গঠিত হলো সেটা আসলে সদ্বিম্ব গঠিত হয়েছে, এবং কাগজ এখানে একটা পর্দার কাজ করেছে। একটু নিশ্চয়ই জানো, সপ্তম শ্রেণীতে তোমরা পড়েছো যে বিন্দুৎস বলতে এখানে সূর্যকে কিন্তু বিন্দুৎস বলা যেতে পারে, কারণ যখন উৎসটি অনেক দূরে থাকে তখন সেই উৎসটা আস্তে 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 ছোট দেখায় এবং তাকে বিন্দুর ন্যায় কল্পনা করা হয়। তাই জন্য আমরা সেটাকে বিন্দুৎস রূপে কল্পনা করে থাকি। মানে বিন্দুৎস মানে এমন ভাবার কোনো কারণ নেই যে সবসময় একটা ছোট্ট জায়গা থেকে আলোটা নির্গত হবে, এরকম না। সেই সোর্সটা বড় হতে পারে, কিন্তু অনেক দূরে থাকলে সেটাকে আমরা একটা বিন্দু উৎস বলে মনে করতে পারি। এবার দেখি আমরা অসদ্বিম্বটা কেমনভাবে গঠিত হয়। দেখো, অসদ্বিম্বর একটা ছবি আমি এখানে কীভাবে বলছি। দেখো, একটা দর্পণ ছিল, এম ড্যাশ একটি দর্পণ। এ বিন্দু থেকে আলোকরশ্মি সরাসরি দর্পণে এবি পথে এসে আবার বিএ পথে প্রতিফলিত হয়ে গেল। কারণ আমরা জানি আলোক রশ্মি লম্বভাবে আপতিত হলে যে পথে আসে সে পথে আবার ফিরে যায়। এবার এসি পথে আপতিত রশ্মি এলো এবং সিই পথে প্রতিফলিত হয়ে গেল। এডি পথে আপতিত রশ্মি এসে ডিএফ পথে প্রতিফলিত হলো। তাহলে প্রতিফলিত রশ্মিগুচ্ছ কিন্তু কোথাও মিলিত হতে পারবে না। এবার যদি আমরা ওই প্রতিফলিত রশ্মিগুলোর পিছন দিকে যদি আমরা বর্ধিত করার চেষ্টা করি বা কল্পনা করি, তাহলে যেন মনে হচ্ছে এ ড্যাশ বিন্দুতে এসে মিলিত হলো বা হতে পারে বলে মনে হচ্ছে। অর্থাৎ এ ড্যাশ বিন্দু থেকে আলোক রশ্মি অপসৃত হচ্ছে বলে মনে হলো। কিন্তু এটা একদম পরিষ্কার যে
আলোকরশ্মি গুচ্ছ প্রতিফলনের পরে কিন্তু সত্যি সত্যি এ ডাস্ট বিন্দুতে মিলিত হয়নি, বরং এ ডাস্ট বিন্দু থেকে প্রতিসৃত হচ্ছে বলে মনে করা হয়, কল্পনা করা হলো। তাহলে অসৎবিম্ব কাকে বলা হবে? না, কোনো বিন্দু উৎস থেকে আগত আলোকরশ্মিগুচ্ছ প্রতিফলিত বা প্রতিসৃত হয়ে যদি দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত না হয়ে দ্বিতীয় কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, তাহলে ওই দ্বিতীয় বিন্দুটিকে প্রথম বিন্দুর অসৎবিম্ব বলা হয়। অর্থাৎ এ ডাস্ট বিন্দুটি কিন্তু এখানে অসৎবিম্ব বলে বলা হলো। অর্থাৎ এ বিন্দুর অসৎবিম্ব এ ডাস্ট বিন্দুতে গঠিত হয়েছে, আর দ্বিতীয় বিন্দু বলা হয় এ ডাস্ট, প্রথম বিন্দু হচ্ছে এ। তাহলে এ ডাস্ট বিন্দুতে যে প্রতিবিম্ব গঠিত হলো সেই প্রতিবিম্বটি হলো অসৎবিম্ব। নেক্সট আমরা দেখি যে যদি তুমি কোনো সেলুনে যাও চুল কাটতে, তাহলে তুমি দেখবে একটা দর্পণের সামনে তুমি বসে আছো, তাহলে স্বাভাবিকভাবে তোমার একটাই প্রতিবিম্ব গঠিত হবে। কিন্তু যদি কিনা তুমি তোমার পিছন দিকটা দেখতে চাও, তা তুমি দেখতে পাবে না, খুব স্বাভাবিক। কিন্তু যদি আমি পিছনে একটা দর্পণ রাখতাম, তাহলে হয়তো সেক্ষেত্রে তোমার পিছন দিকটা তুমি নিজেই দেখতে পেতে। অর্থাৎ সেক্ষেত্রে একের বেশি দর্পণ, অর্থাৎ দুটো দর্পণের প্রয়োজন হতে পারে বা প্রয়োজন হবে। এবার তুমি কটা প্রতিবিম্ব দেখতে চাও, সে অনুসারে দর্পণকে বিভিন্ন কোণে রাখতে হয়। অর্থাৎ দুটো দর্পণের মধ্যবর্তী কোণ কত এবং তার মাঝে যখন কোনো বস্তু থাকে, সেই বস্তুর প্রতিবিম্ব কটা হবে সেটা দর্পণের মধ্যবর্তী বা মাঝের কোণের উপর নির্ভর করে। সেটা একটা সূত্র আছে। কি সূত্র আছে? না, প্রতিবিম্বের সংখ্যা সমান 360 ডিগ্রি বাই দর্পণ দুটির মাঝের কোণ -1। দেখো একটা প্রশ্ন বলি, যে দুটি সমতল দর্পণ পরস্পর সমকোণে রেখে তাদের মাঝে একটি বস্তু রাখলে ওই বস্তুর কতগুলি প্রতিবিম্ব গঠিত হবে? তাহলে আমি সূত্রটা কি বললাম? না, প্রতিবিম্বের সংখ্যা সমান 360 ডিগ্রি বাই দর্পণ দুটির মাঝের কোণের মান -1। 360 ডিগ্রি বাই 90 ডিগ্রি। 90 কেন? না, প্রশ্নে লেখা আছে দেখো যে দর্পণ দুটি পরস্পর সমকোণে আছে, অর্থাৎ 90 ডিগ্রি কোণে আছে। তাহলে 360 ডিগ্রি বাই 90 ডিগ্রি -1, তাহলে কত হবে? 3। 4 9 36, 4 - 1 3, অর্থাৎ প্রতিবিম্বের সংখ্যা হবে 3টি। কিন্তু ছবিটা দিলাম, কেমন ছবি আছে দেখো, দর্পণটা দেখো, পরস্পর সমকোণে আছে, তার মাঝে একটি বস্তু আছে এবং তার জন্য প্রতিবিম্ব গঠিত হচ্ছে 3টি। নেক্সট আছে, দুটি সমতল দর্পণের মধ্যবর্তী কোণ কত হলে তাদের মাঝে রাখা একটি বস্তুর 11টি প্রতিবিম্ব দেখা যাবে? অর্থাৎ এক্ষেত্রে প্রতিবিম্ব সংখ্যা 11টি আছে এবং দুটো দর্পণের মধ্যবর্তী কোণের মান জিজ্ঞেস করেছে। তো সমাধান করলাম যে প্রতিবিম্ব সংখ্যা জায়গায় লিখলাম 11 আর দর্পণ দুটির মাঝের কোণ আমাকে বের করতে হবে। তাই আমি সাইড চেঞ্জ করলাম, তাহলে 11কে 12, 360কে যদি 12 দিয়ে ভাগ করা হয় তাহলে 30 ডিগ্রি। অর্থাৎ দুটো দর্পণের মধ্যবর্তী কোণ 30 ডিগ্রি হলে সেক্ষেত্রে 11টি প্রতিবিম্ব একটি বস্তুর জন্য দেখা যাবে। এবার এমনও তো হতে পারে যে দুটো দর্পণ পরস্পর সমান্তরাল আছে এবং তাদের মাঝে একটি বস্তু রাখলে তার জন্য কয়টি প্রতিবিম্ব দেখা যাবে? না, এক্ষেত্রে অসংখ্য প্রতিবিম্ব দেখা যাবে। আমরা ছবিটাও লক্ষ্য করি, দেখো দুটো দর্পণ M1 এবং M2, তার মাঝে একটি বস্তু আছে I, তার জন্যে M2 দর্পণে প্রতিবিম্ব গঠিত হয়েছে I1 বিন্দুতে। আবার বাঁ দিকে যেটা M1 দর্পণ আছে তার প্রতিবিম্ব গঠিত হয়েছে M2 বিন্দুতে। এইভাবে যদি আমরা পরপর দেখতে পাচ্ছি যে ডান দিকেও দেখো I2 ড্যাশ I1 ডবল ড্যাশ, বা বাঁ দিকেও এরকম আছে I1 ড্যাশ I2 ডবল ড্যাশ, ফলে এখানে অনেক প্রতিবিম্ব সংখ্যা হবে। অর্থাৎ দুটো দর্পণকে যদি আমরা সমান্তরালে রাখি এবং তার মাঝে একটি বস্তু রেখে দিই, তাহলে সেই বস্তুটার জন্য প্রতিবিম্ব সংখ্যা হবে অসীম। এবার আমরা চলে আসব এই প্রতিবিম্ব দেখে বা প্রতিবিম্ব থেকে আমরা দুই একটা জিনিস বানাতে পারবো। কেমন বিষয়? না, পেরিস্কোপ। পেরিস্কোপের বিষয়টা কি? এখানে দেখা যাচ্ছে যে দুটো দর্পণ আছে, মিরর 1 মিরর 2, এবং সেই দর্পণ আগত রশ্মির সঙ্গে দেখো 45 ডিগ্রি কোণে আছে। এই 45 ডিগ্রি কোণে কেন রাখা হয়? না, আলোক রশ্মি যদি 45 ডিগ্রি কোণে এসে দর্পণে আপতিত হয়, তাহলে আবার প্রতিফলিত রশ্মিগুলি আপতিত রশ্মির সঙ্গে 90 ডিগ্রি কোণে থাকবে। ফলে যে রশ্মিটি
বেরিয়ে যাবে, অর্থাৎ চূড়ান্ত যে উদ্ভূত যে রশ্মি সেটা কিন্তু আপাতিত রশ্মির সঙ্গে সমান্তরাল হবে। এই কারণে দর্পণকে 45 ডিগ্রি কোণে রাখা হচ্ছে। আর দর্পণ রাখা হলো 45 ডিগ্রি, ঠিক আছে, কিন্তু রেখে আমাদের সুবিধাটা কি আছে না, পেরিস্কোপটা আমরা বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারবো। কোন কোন জায়গায় ব্যবহার করতে পারবো না, খেলার মাঠে আমরা ব্যবহার করতে পারি। কীভাবে, ধরো তোমার সামনে অনেক বাধা আছে, তাহলে তুমি সেই ফাঁকা দিয়ে তুমি তো খেলা দেখতে পাচ্ছ না, তাহলে সেই বাধাটাকে অতিক্রম করার জন্য আমরা দূর থেকে খেলা দেখতে পারবো। বা সামনে যদি আড়াল থাকে তাহলে আমরা এই পেরিস্কোপটাকে নিয়ে আমরা খেলাটা দেখতে পারবো। অর্থাৎ খেলার মাঠে সামনে কোনো বাধা থাকলে আমরা খেলা দেখতে পারবো। এছাড়া সাবমেরিন, ডুবোজাহাজ, এখানে কি হয় যে জলের উপরে এই শত্রুপক্ষকে লক্ষ্য করার জন্য এখন উন্নত প্রযুক্তির পেরিস্কোপগুলো ব্যবহার করা হচ্ছে। এছাড়া আমরা আর একটা খেলনা হিসেবে একটা বিষয় দেখে নিই, যেটাকে আমরা বলি ক্যালাইডোস্কোপ। এটা সাধারণত বাচ্চারা অনেক সময় এটা কিনে থাকে, ছোটদের মনোরঞ্জনের জন্য এই খেলনা হিসেবে এটা ব্যবহার করা হয়। আসলে ক্যালাইডোস্কোপটা কি একটা অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট, যাতে কিনা 2 বা ততোধিক প্রতিফলিত পৃষ্ঠ থাকে। এখানে ছবিটা দেখো, এখানে 3টে দর্পণ আছে এবং সেই 3টে দর্পণ পরস্পর 60 ডিগ্রি কোণে পরস্পরের সঙ্গে জোড়া থাকে, অর্থাৎ পরস্পরের সঙ্গে ঝুঁকে থেকে কি করে একটা ফাঁপা প্রিজম তৈরি করে। ফলে এখানে অনেকবার করে প্রতিফলন হয়। এই একাধিক প্রতিফলনের নীতির উপরে ভিত্তি করে এই ক্যালাইডোস্কোপ যন্ত্রটি বা খেলনাটা তৈরি করা হচ্ছে। অর্থাৎ ক্যালাইডোস্কোপের মূল নীতি কোনটা না, ক্যালাইডোস্কোপ হচ্ছে একাধিক প্রতিফলনের নীতির উপরে কাজ করে। এবার আমরা একটু অন্য বিষয়ে চলে আসি, যেটাকে আমরা বলি কি আলোর প্রতিসরণ। প্রতিসরণে প্রথম একটা ছবি দেখি যে দেখো আলোকরশ্মি জল থেকে বায়ুতে যাচ্ছে, অর্থাৎ ওয়াটার থেকে এয়ারে যাচ্ছে। খুব স্বাভাবিক, জলের হচ্ছে ঘনতর মাধ্যম এবং বায়ু হচ্ছে লঘুতর মাধ্যম। অর্থাৎ ঘনতর মাধ্যম থেকে আলোকরশ্মি লঘুতর মাধ্যমে গেলে প্রতিসৃত রশ্মি অভিলম্ব থেকে দূরে সরে যাচ্ছে, আমি সেটা দেখিয়েছি। এবং অর্থাৎ এখানে আপতন কোণ I1 এবং প্রতিসরণ কোণ R। তাহলে আপতন কোণ I এবং প্রতিসরণ কোণ R, R এর মানটা বড় হবে, I এর মানটা ছোট হবে। এবার পাশে আরেকটা ছবি আছে, দেখো এক্ষেত্রে আলোকরশ্মি লঘুতর মাধ্যম থেকে ঘনতর মাধ্যমে আসছে। অর্থাৎ মনে করি বায়ু মাধ্যম থেকে একটা গ্লাসের মধ্যে এলো, তাহলে সেক্ষেত্রে কী হবে, আপতন কোণ I, প্রতিসরণ কোণ R। দেখো ছবিতে আছে আপতন কোণের মানটা বড়, প্রতিসরণ কোণের মানটা ছোট। আসলে আপতিত রশ্মি ওই বিভেদ তল যেটা আছে, অর্থাৎ বায়ু এবং জল এর যে বিভেদ তল, এই বিভেদ তল থেকে যখন অন্য মাধ্যমে প্রবেশ করে তখন আলোর গতিবেগ পরিবর্তন হয়, অর্থাৎ গতিপথেরও পরিবর্তন হয়। সেক্ষেত্রে আমরা দেখছি যে আলো যখন লঘুতর মাধ্যম থেকে ঘনতর মাধ্যমের দিকে আসে তখন আপতন কোণের মানটা বড় হয়, প্রতিসরণ কোণের মানটা ছোট হয়, অর্থাৎ প্রতিসৃত রশ্মি অভিলম্বের কাছে চলে আসে। তা এই হচ্ছে প্রতিসরণের মানে কেন হয় সেটা জানলে, বা কোন মাধ্যম থেকে কোন মাধ্যমে আলো গেলে কোণের মানের কি পরিবর্তন হয় সেটা একটু আমরা ধারণা করলাম। আসলে প্রতিসরণে কিন্তু মূল কথা হচ্ছে এইটা যে একটা মাধ্যম থেকে যখন আলোকরশ্মি অপর একটা মাধ্যমে যাবে তখন আলোর গতিবেগের পরিবর্তন হয়। এই গতিবেগের পরিবর্তন হয় বলেই কিন্তু আমাদের প্রতিসৃত রশ্মি কখনো অভিলম্ব থেকে দূরে সরে যাচ্ছে, আবার কখনো প্রতিসৃত রশ্মি অভিলম্বের দিকে সরে আসে। সাধারণত কি হয়, যখন লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আসে তখন আলোর বেগটা কমে যায়, তখন কি হয় এই প্রতিসৃত রশ্মি অভিলম্বের দিকে সরে আসে, এই দ্বিতীয় ছবিতে যেটা দেখা যাচ্ছে। আর প্রথম যে ছবিটা আছে এক্ষেত্রে যখন ঘনতর মাধ্যম থেকে লঘুতর মাধ্যমে যায় তখন আলোর বেগটা বিভেদ তল থেকে যখন বেরিয়ে যাচ্ছে তখন বেড়ে যাচ্ছে, অর্থাৎ মানে লঘু মাধ্যমে আলোর বেগটা বেড়ে যাচ্ছে, সেই কারণে অভিলম্ব থেকে দূরে সরে যায়। এখন এত সময় তো বললাম যে লঘুতর মাধ্যম ঘনতর মাধ্যম, তাই লঘুতর মাধ্যম ঘনতর মাধ্যম এই বিষয়টা তুমি কিভাবে বুঝবে? সাধারণত এই লঘুতর মাধ্যম বা ঘনতর মাধ্যম যেটা হয় সেটা বুঝতে গেলে আমাকে প্রতিসরাঙ্ক জানতে হবে, কার প্রতিসরাঙ্ক বেশি কার প্রতিসরাঙ্ক কম সেটা আমাকে জানতে হবে। অর্থাৎ প্রতিসরাঙ্কের মান দিয়ে বুঝতে হয় যে কোনটি লঘুতর মাধ্যম কোনটি ঘনতর মাধ্যম।
এটা কিন্তু ঘনত্ব দিয়ে বোঝা যায় না। অনেকের ধারণা যে ঘনত্ব দিয়ে বোঝা যায়, কিন্তু ঘনত্ব দিয়ে এটা বোঝা যাবার কথা না। অর্থাৎ আলোর প্রতিসরণ তাহলে কাকে বলছি? এবার যদি আমি বলি প্রতিসরণ কাকে বলা হবে, না যখন কোনো আলোকরশ্মি একটি স্বচ্ছ সমসত্ব মাধ্যম থেকে অপর একটি স্বচ্ছ সমসত্ব মাধ্যমে তির্যকভাবে প্রবেশ করে, তখন দুই মাধ্যমের বিভেদ তল থেকে ওই রশ্মির গতিপথের অভিমুখের পরিবর্তন হয়। এই ঘটনাকে আমরা আলোর প্রতিসরণ বলি। এখানে খেয়াল রাখবে যে আলোক রশ্মি কিন্তু তির্যকভাবে প্রবেশ করবে, এই কথাটা একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, তাহলে প্রতিসরণ হলো। এবার আমি এর আগেও বলেছি যে প্রতিসরাঙ্ক বিষয়টাকে একটু দেখি। দেখো আমি এখানে দুটো ছবি আছে। এখানে কি ছবি আছে না, আলোক রশ্মি প্রথমেটা দেখো এ মাধ্যম থেকে বি মাধ্যমে এলো, এবং এ ও আপাদিত রশ্মি, ও বি প্রতিসৃত রশ্মি, অর্থাৎ প্রতিসরণ হয়েছে। বুঝতেই পারছো, দেখে মনেই হচ্ছে যে আলো কিন্তু লঘু মাধ্যম থেকে ঘনতর মাধ্যমে প্রবেশ করেছে, তাই জন্যে প্রতিসৃত রশ্মিটি অভিলম্বের কাছাকাছি চলে এসছে। অভিলম্ব কোনটা? ই এফ। বেশ ভালো। আবার একইভাবে ডান দিকে যে ছবিটা আছে এখানে দেখো আলোক রশ্মি বায়ু মাধ্যম থেকে কাঁচের একটা স্ল্যাবে প্রবেশ করেছে, অর্থাৎ এক্ষেত্রে লঘুতর মাধ্যম থেকে আলোক রশ্মি ঘনতর মাধ্যমে প্রবেশ করেছে। আর আপাদিত রশ্মি কী নাম? এ বি, এবং প্রতিসৃত রশ্মি যেটা তার হচ্ছে বি সি। তো যখন লঘুতর মাধ্যম থেকে ঘনতর মাধ্যমে আলোক রশ্মি প্রবেশ করবে, তখন অভিলম্বের দিকে সরে আসবে। স্বাভাবিকভাবে আয়ের মানটা বড় এবং আর এর মানটা ছোট। তা এবার আমি কি করলাম, ওই যে বিভেদ তল দেখো, প্রথমে যে বিভেদ তলটা আছে জি এইচ, আর এখানে দ্বিতীয় ছবিতে বিভেদ তল আছে পি কিউ। বেশ, এবার আপতন বিন্দু কোণটা হচ্ছে ও বিন্দু, আর দ্বিতীয় ছবিতে আপতন বিন্দু কোণটা বি বিন্দু। এবার আমি ও বিন্দুকে কেন্দ্র করে একটা বৃত্ত অঙ্কন করলাম, আর ডান দিকে যে ছবিটা আছে বি বিন্দুকে কেন্দ্র করে অপর একটি বৃত্ত অঙ্কন করলাম। দেখা যাচ্ছে প্রথম ছবিতে আপতিত রশ্মি এ ও ওই বৃত্তকে এক্স বিন্দুতে ছেদ করলো, এবং প্রতিসৃত রশ্মি ওয়াই বিন্দুতে ছেদ করলো প্রথম ছবিটার ক্ষেত্রে। আর দ্বিতীয় ছবিটার ক্ষেত্রে আপাদিত রশ্মি বৃত্তটাকে ই বিন্দুতে ছেদ করলো, এবং প্রতিসৃত রশ্মি জি বিন্দুতে ছেদ করলো। অভিলম্ব থেকে আমি দাগ দিলাম সোজা করে। ধরো প্রথম যে ছবিটা আছে সি এক্স, আপাদিত রশ্মির সঙ্গে অভিলম্বটা যোগ করে দিলাম যেখানে বৃত্তটা ছেদ করলো, অর্থাৎ সি এক্স। আর প্রতিসৃত রশ্মি যেখানে ছেদ করলো ওয়াই বিন্দুতে, সেখান থেকে অভিলম্বর যেটা ছিল তার উপরে একবার লম্ব টানলাম, তার কথা হলো ওয়াই ডি। এবার দ্বিতীয় ছবি ঠিক তাই, ই এফ, এবং এখানে আমি একটা লম্ব টানলাম, সেটা হলো কত? জি এইচ। এবার দেখা যাচ্ছে যে প্রথম এবং দ্বিতীয় দুটো ক্ষেত্রেই এক্স সি বাই ওয়াই ডি প্রথম ছবির ক্ষেত্রে, আর দ্বিতীয় ছবির ক্ষেত্রে ই এফ বাই জি এইচ। এই যে মান, অর্থাৎ এই যে অনুপাত, এর সব ক্ষেত্রে কিন্তু একই থাকছে। অর্থাৎ প্রতিসরণের সময় যদি মাধ্যম দুটি একই থাকে এবং একই রঙের আলো তির্যকভাবে যদি একটি মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায়, তাহলে আপাতন কোণ বা প্রতিসরণ কোণের মান যাই হোক না কেন, যদি বদলেও যায়, তাহলে অনুপাত কিন্তু কখনো বদলাবে না। এই মানটিকে আমরা বলি কি? এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক। এই মানটি মানে কোন মানটা? এক্স সি বাই ওয়াই ডি একটা মান বেরোবে, বা ই এফ বাই জি এইচ এর যে মান বেরোবে, সেটাই কিন্তু বলা হবে প্রতিসরাঙ্ক। খুব স্বাভাবিক, তার কোনো একক থাকবে না, কারণ সেটা সমজাতীয় রাশি অনুপাত, তাই সেটা একক থাকবে না। এবং আরেকটা বিষয় দেখো, এখানে খুব ইম্পর্টেন্ট একটা কথা, যে মাধ্যম যদি একই থাকে তার মানে কি? তার মানে বায়ু মাধ্যম থেকে কাঁচে আসবে, প্রথম ক্ষেত্রে দিয়ে আসে, দ্বিতীয় ক্ষেত্রেও কিন্তু ঠিক তাই বায়ু থেকে কাঁচে আসবে। এখানে কিন্তু মাধ্যম চেঞ্জ করা যাবে না। অর্থাৎ প্রথম ক্ষেত্রে হয়তো বায়ু থেকে জল, দ্বিতীয় ক্ষেত্রে বায়ু থেকে কাঁচ, তাহলে কিন্তু হবে না, তাহলে অনুপাতের মান পাল্টে যাবে, সেক্ষেত্রে প্রতিসরাঙ্কের মানটা পরিবর্তন হবে। ফলে এখানে মাধ্যম কিন্তু দুটো ক্ষেত্রে একই আছে, সেই কারণে এখানে অনুপাতটা অর্থাৎ এক্স সি বাই ওয়াই ডি এবং ইএফ বাই জিএইচ এই অনুপাতটা কিন্তু একই রকম আছে, এটা অবশ্যই মনে রাখতে হবে। আর এখন প্রতিসরাঙ্ক বললাম, তাহলে প্রতিসরণের নিয়মটা কি একটু দেখে নিই না। প্রথম যে নিয়মটা আছে যে আপতিত রশ্মি প্রতিসৃত রশ্মি আপতন বিন্দুতে দুই মাধ্যমের বিভেদ তলের উপর অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে, এবং
দ্বিতীয় নিয়ম হলো প্রতিসরণের সময় যদি আলোর রং এবং মাধ্যম দুটোই যদি একই থাকে তাহলে প্রতিসরাঙ্কের মানও একই থাকবে, অর্থাৎ আপতন কোণ ও প্রতিসরণ কোণের মান পরিবর্তিত হলেও প্রতিসরাঙ্কের মান পরিবর্তিত হবে না। এই হচ্ছে প্রতিসরণের নিয়ম। এবার দেখি যে প্রতিসরাঙ্ক কথাটা বলছিলাম সেই বিষয়ে একটু জেনে নিই। প্রতিসরাঙ্ক দুটো কথা হয়, একটা হচ্ছে পরম প্রতিসরাঙ্ক বলা হয়, একটা আপেক্ষিক প্রতিসরাঙ্ক বলা হয়। আমি এখন পরম প্রতিসরাঙ্ক কি সে বিষয়টা একটু জানি। পরম প্রতিসরাঙ্ক মানে হচ্ছে আলোক রশ্মি যখন শূন্য মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রতিসৃত হয় তখন ওই মাধ্যমের প্রতিসরাঙ্ককে বলা হয় পরম প্রতিসরাঙ্ক। এছাড়া এই পরম প্রতিসরাঙ্ককে অন্যভাবে বলা যেতে পারে যে শূন্য মাধ্যমে আলোর বেগ বা ওই মাধ্যমে আলোর বেগ, এদের যে অনুপাত তাকেও আমরা পরম প্রতিসরাঙ্ক বলতে পারি। এখন আলো যদি লম্বভাবে আপতিত হয় সেক্ষেত্রে কি কোনো পার্শ্বসরণ ঘটবে না, সেক্ষেত্রে কিন্তু লম্বভাবে আপতিত হলে কোনো পার্শ্বসরণ ঘটবে না। এবার আমরা দেখি আপেক্ষিক প্রতিসরাঙ্ক। আপেক্ষিক প্রতিসরাঙ্কর মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে না, আলোর বর্ণ এবং মাধ্যম দুটির প্রকৃতির উপরে আপেক্ষিক প্রতিসরাঙ্কের মান নির্ভর করে। কিন্তু একটা জিনিস বোধহয় আমরা বুঝতে পারলাম না যে আপেক্ষিক প্রতিসরাঙ্ক আর পরম প্রতিসরাঙ্কের মধ্যে মূল ডিফারেন্সটা কি। দেখো, পরম প্রতিসরাঙ্ক যখন বলা হচ্ছে তখন কিন্তু আলোক রশ্মিকে অবশ্যই বায়ু মাধ্যম থেকে বা শূন্য মাধ্যম থেকে অপর একটা মাধ্যমে আসতে হবে। কিন্তু আপেক্ষিক প্রতিসরাঙ্ক যখন বলা হবে তখন সেটা যে কোনো মাধ্যম হতে পারে, অর্থাৎ একটা মাধ্যম থেকে আর একটা মাধ্যমের মধ্যে আলো আসে। যেমন ধরো জল থেকে কাঁচে আসতে পারে, সেক্ষেত্রে কিন্তু আপেক্ষিক প্রতিসরাঙ্ক হতে পারে, বা এ থেকে বি বা বি থেকে সি, অর্থাৎ একটা সাপেক্ষে আর একটা। এখন যদি কিনা সেটা বায়ু হয় একটা মাধ্যম, অর্থাৎ যে মাধ্যম থেকে আলো আসবে এসে অপর একটা মাধ্যমে যাবে, সেটা যদি প্রথম যদি বায়ু হয় তাহলে তখন হবে পরম প্রতিসরাঙ্ক, আদারওয়াইজ অন্য ক্ষেত্রে হবে কি আপেক্ষিক প্রতিসরাঙ্ক। এই আপেক্ষিক প্রতিসরাঙ্ক আলোর বর্ণ এবং মাধ্যম দুটির প্রকৃতির উপর নির্ভর করে। এই প্রতিসরাঙ্ক যেটা আছে, এই প্রতিসরাঙ্কর বিভিন্ন বর্ণের ক্ষেত্রে বিভিন্ন হয়, কারণ হচ্ছে এক একটা বর্ণের ক্ষেত্রে ওয়েভলেন্থ বা তরঙ্গ দৈর্ঘ্যের মান তো আলাদা আলাদা হয়, ফলে সেক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা হতে পারে। এবং বেগুনি বর্ণের ক্ষেত্রে এই প্রতিসরাঙ্কের মান হয় সব থেকে বেশি হয়। আর মাধ্যম দুটির প্রকৃতি আমি কেন বললাম বা কেন লেখা আছে, তার কারণ হচ্ছে ওই যে একটুক্ষণ আগে বললাম যে যদি কিনা বায়ু থেকে জলের আলো প্রবেশ করে বা যদি বায়ু থেকে কাঁচে প্রবেশ করে তাহলে তো মাধ্যমটা চেঞ্জ হয়ে যাবে। যেই মাধ্যমটা চেঞ্জ হয়ে যাবে তাহলে কি অনুপাতটা চেঞ্জ হচ্ছে, আর অনুপাতটা যে চেঞ্জ হলো এই অনুপাতটাই তো ছিল পরম প্রতিসরাঙ্ক। তার মানে কি পরম প্রতিসরাঙ্ক বা আপেক্ষিক প্রতিসরাঙ্ক, এই প্রতিসরাঙ্কের মানটাই তো পাল্টে যাচ্ছে। যদি কিনা মাধ্যম দুটো আলাদা আলাদা হয় তাহলে তো মান পাল্টে যাচ্ছে। এবার আমরা কি দেখব, সংকট কোণ সম্পর্কে একটু জানি। সংকট কোণ সাধারণত বিষয়টা কি, আলোক রশ্মি সবসময় জানবে ঘনতর মাধ্যম থেকে লঘুতর মাধ্যমে যখন প্রবেশ করে বা লঘুতর মাধ্যমে যেতে চাইবে তখন কিন্তু সংকট কোণের প্রশ্নটা আসবে। অর্থাৎ সংকট কোণ কি জিনিস না, কি বিষয় না, আলোক রশ্মি যখন ঘনতর মাধ্যম থেকে লঘুতর মাধ্যমে প্রবেশ করে তখন আপতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হয়, অর্থাৎ প্রতিসৃত রশ্মিটি মাধ্যম দুটির বিভেদ তল ঘেঁষে যায়, তখন ওই আপতন কোণের মানকে মাধ্যমদ্বয়ের সংকট কোণ বলে। দেখো একটা ছবি দেখো নিচে, যে নিচে যেটা আছে অর্থাৎ আলোক রশ্মি রেড চিহ্ন দিয়ে দেখানো হয়েছে। এখানে ঘন মাধ্যম থেকে আলোক রশ্মি লঘু মাধ্যমের দিকে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু দেখা যাচ্ছে যে এমন একটা কোণ, এই যে নিচে থিটা সি দেওয়া আছে, অর্থাৎ এটা আপতন কোণ। অর্থাৎ আলোক রশ্মি ঘন থেকে যখন লঘু মাধ্যমে প্রবেশ করার চেষ্টা করলো তখন দেখছি যে এই থিটা সি যে আপতন কোণটা হলো, এই আপতন কোণটা জন্য প্রতিসরণ কোণের মান হচ্ছে 90 ডিগ্রি। অর্থাৎ যে নর্মালটা আছে দেখো ডটেড লাইন দেওয়া আছে তার সঙ্গে প্রতিসৃত রশ্মি 90 ডিগ্রি কোণে আছে, অর্থাৎ প্রতিসৃত রশ্মিটি এক্ষেত্রে বিভেদ তল ঘেঁষে গেল, তাই জন্যে আমরা বলছি এটা সংকট কোণের তৈরি হলো। তাই সংকট কোণটা থিটা সি দিয়ে প্রকাশ করলাম, অর্থাৎ এটা একটা আপতন কোণ। এই যে আপতন কোণের মানের জন্য প্রতিসরণ কোণের মানটি 90 ডিগ্রি হলো, সে আপতন কোণটাকে কিন্তু আমরা বলি কি মাধ্যমদ্বয়ের সংকট কোণ। বায়ু সাপেক্ষে হীরের সংকট কোণ 24.4 ডিগ্রি বলতে আমরা কি বুঝি। দেখো
আলো যখন হিরে থেকে বায়ুতে প্রতিসৃত হয় তখন আপতন কোণের মান 24.4 ডিগ্রি হলে বায়ুতে প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হবে। অতএব এই রকম কোনো প্রশ্নর উত্তর দেওয়ার সময় সবসময় খেয়াল করতে হবে যে ঘন মাধ্যম থেকে কিন্তু আলোর লঘু মাধ্যমের দিকে যাচ্ছে, এই কথাটা যেন খেয়াল থাকে। অর্থাৎ এই বায়ু সাপেক্ষে হীরের সংকট কোণ যখন বলা হচ্ছে, তাহলে বায়ুটা তো লঘু মাধ্যম আর হীরে তো হচ্ছে ঘন মাধ্যম বা ঘনতর মাধ্যম। অর্থাৎ আলো তাহলে হীরে থেকে বায়ুতে প্রতিসৃত হবে, এই কথাগুলো খেয়াল রাখবে, তাহলে আমরা উত্তরটা ঠিক করে দিতে পারবো। নেক্সট, এবার দেখি আমরা অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের বিষয়টা একটু দেখি, কারণ এর সঙ্গে সংকট কোণের সম্পর্ক আছে। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হলো আলোর সেই ঘটনা যে আলো ঘনতর মাধ্যম থেকে লঘুতর মাধ্যমে প্রবেশের সময় দুই মাধ্যমের বিভেদ তলে অভিলম্বের সাথে সংকট কোণের চেয়ে বেশি কোণে আপতিত হয় এবং তখন আলোকরশ্মি মানে আপাতত আলোরশ্মি প্রায় পুরোটাই প্রতিফলিত হয়ে পুনরায় আবার ঘন মাধ্যমে ফিরে আসে। এই আলোর এই ধর্মকে আমরা বলি কি? অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। এবার এই অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের ক্ষেত্রে আমরা শর্ত দেখে নিই একটু। না, অবশ্যই আলোকরশ্মিকে ঘনতর মাধ্যম থেকে লঘুতর মাধ্যমের দিকে যেতে হবে এবং এটাও মনে রাখতে হবে যে ঘনতর মাধ্যমে আপতন কোণের মান কত হবে? না, সংকট কোণের থেকে অবশ্যই বড় হবে, আন্যের কিন্তু অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হবে না। দেখো পাশে একটা ছবি আছে, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন অর্থাৎ অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। এখানে θ1 আপতন কোণ এবং যে কোণটা কিন্তু অবশ্যই সংকট কোণের থেকে বেশি হয়েছে, তাই জন্যেই এক্ষেত্রে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনটা হলো, অর্থাৎ প্রতিসৃত রশ্মিটি আবার সেই ঘন মাধ্যমে ফিরে এলো বিভেদ তল থেকে। তাহলে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন সম্পর্কে আমরা আরও কয়েকটা বিষয় জানি। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের একটু ব্যাখ্যা আমি ছবি দিয়ে করি। দেখো তো প্রথম ছবিটা কি আছে, জল থেকে বায়ুতে আলোক রশ্মি যাচ্ছে, ইনসিডেন্ট রে, রিফ্র্যাক্টেড রে সবই আছে। অর্থাৎ এখানে θ1 যেটা আপতন কোণ, θ2 হচ্ছে প্রতিসরণ কোণ। আচ্ছা, এখানে একটু স্বাভাবিকভাবেই θ1টা ছোট, θ2টা একটু বড়, কারণ আলোক রশ্মি ঘনতর মাধ্যম থেকে লঘুতর মাধ্যমে গেল। পাশের ছবিটা দেখো আবার, এক্ষেত্রে আপতন কোণের মানটা বাড়ানো হলো, অর্থাৎ θ1টা বড় হয়ে গেল, θc হয়ে গেল। এখন কিন্তু প্রতিসৃত রশ্মি বিভেদ তল ঘেঁষে গেল, অর্থাৎ এক্ষেত্রে প্রতিসরণ কোণের মানটা 90 ডিগ্রি হলো, অর্থাৎ এখানে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল তৈরি হয়ে গেল বা সংকট কোণ তৈরি হয়ে গেল। এই সংকট কোণটাকে কি দিয়ে প্রকাশ করলো? θc, অর্থাৎ θc হচ্ছে আপতন কোণ, যে কোণের জন্য প্রতিসরণ কোণের মানটা 90 ডিগ্রি হলো। আর নেক্সট যে ছবিটা দেখো, এবার আমরা দেখব টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। কি জিনিস? θcটা আবার বড় হয়ে গেল, এবার θ1 হয়ে গেল। এবার আলোক রশ্মি কিন্তু আর সেই লঘু মাধ্যমে যেতে পারলো না, বিভেদ তল থেকে আবার ঘন মাধ্যমে ফিরে এলো, অর্থাৎ টোটাল ইন্টারনাল রিফ্লেকশন বা পূর্ণ অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন এক্ষেত্রে তৈরি হলো। এবার আমরা দেখি যে এই অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের কয়েকটি উদাহরণ দেখি। যে পদ্ম পাতার উপরে যখন জলের ফোঁটা থাকে তখন দেখবে যে নড়াচড়া করছে, চকচক করছে। এই বিষয়টা কি? ছবিটাও দেখো সেইভাবে দেওয়া আছে যে পদ্ম পাতার উপরে জলের ফোঁটা চকচক করছে। এইটা কিভাবে আমরা ব্যাখ্যা করব যে কেন এরকম ঘটনা ঘটছে? আসলে এই পদ্ম পাতার উপরে যখন জল আছে, জলের ফোঁটা নড়াচড়া করছে, প্রথমে কী হবে না, আলো বায়ু থেকে জলের মধ্যে প্রবেশ করলো, ভালো কথা। এবার এই জল থেকে আলোক রশ্মি কী করবে? বেরিয়ে আসতে চাচ্ছে, অর্থাৎ বায়ুর দিকে যখন আসবে তখন বিভেদ তলে, অর্থাৎ জল ও বায়ুর বিভেদ তলে কী হয়? ওই সংকট কোণের থেকে বেশি কোণে আপতিত হয়। অর্থাৎ ঘন মাধ্যম এখানে জল, বায়ু হচ্ছে লঘু মাধ্যম। এই জলের মধ্য থেকে যখন বায়ুতে যখন আলো আসতে চাইবে, সংকট কোণের থেকে বেশি কোণে আপতিত হয়, ফলে ওই স্থানে একটা অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন সৃষ্টি হয়। তার জন্যই এই প্রতিফলিত রশ্মিটা দর্শকের চোখে এসে যখন পৌঁছায় তখন সেই জায়গাটা চকচকে দেখায়। নেক্সট আমরা দেখি যে জলের ভেতরে বুদবুদ চকচক করে কেন? ঠিক একই ব্যাপার, যে বুদবুদের মধ্যে বায়ু থাকে এবং আলোক রশ্মি এই জলের ভিতর দিয়ে বুদবুদের বায়ুতে প্রতিসৃত হওয়ার সময় আলোক রশ্মি সেই সংকট কোণের চেয়ে বেশি কোণে আপতিত হয়। ফলে আলোক রশ্মির
গুচ্ছের অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয় এবং প্রতিফলিত রশ্মিগুলো যখন আমাদের চোখে এসে পড়ে তখন বুধবারটা চকচক করে। তাহলে এখানে আমাদের এই কনসেপ্ট একটু ঠিক করি। আমি আরেকবার বলি যে যখন আমরা পূর্ণ মানে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের উদাহরণের কথা বা কোনো প্রশ্নের যখন আমরা উত্তর দিতে চাইব, সবসময় মনে রাখবে যে আলোক রশ্মিকে অবশ্যই ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমের দিকে যেতে হবে এবং একটা কথা মনে রাখতে হবে যে সেক্ষেত্রে কিন্তু সংকট কোণের থেকে বেশি কোণে আপতিত হলে তাহলে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন সৃষ্টি হয় এবং সেই জায়গাটা আমাদেরকে আনতে হবে। যেমন এই পদ্মপাতার ক্ষেত্রে কি বলছিলাম, জলের ক্ষেত্রে কি বললাম, জল থেকে যখন বায়ুতে যাবে অর্থাৎ ঘন মাধ্যম থেকে যখন লঘু মাধ্যমে যাবে তখন কিন্তু সংকট কোণের থেকে বেশি কোণে আপতিত হয়েছে এবং সেক্ষেত্রেই কিন্তু অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন সম্ভব। এই প্রত্যেকটা ক্ষেত্রে খেয়াল রাখবে, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের ক্ষেত্রে এই কনসেপ্টটা আমাদের একটু মনে রাখি আমরা। নেক্সট আমরা দেখি যে মরীচিকা। মরীচিকার বিষয়টা কি না, মরীচিকাও কিন্তু একটা আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের ঘটনা। সেখানেও আলোক রশ্মি যখন ঘনতর মাধ্যম থেকে এই লঘুতর মাধ্যমে প্রবেশ করে তখন প্রতিসরণের দরুন অভিলম্ব থেকে দূরে সরে যায়, আর আলো যখন সংকট কোণের চেয়ে বেশি কোণে বিভেদ তলে আপতিত হয় তখন প্রতিসৃত না হয়ে আবার প্রথম মাধ্যমে ফিরে আসে। আর এইভাবেই আমরা অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনটা ঘটছে, এইভাবেই মরীচিকা সৃষ্টি হচ্ছে। তা পাশে যে ছবিটা আছে তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ যে একটা নিচে যে ছবিটা দেখো একটু উষ্ণ আছে, গরম আছে, উপরটা একটু ঘন আছে, ঠিক আছে, অর্থাৎ রেডার মিডিয়াম আছে, ডেন্সার মিডিয়াম। বিষয়টা কি, বিষয়টা হচ্ছে সূর্যের আলো যখন মাটিতে এসে পড়ছে তখন কি আর নিচের অংশটা গরম হচ্ছে এবং নিচে যখন যে অংশটা গরম হয়, গরম হলে হালকা হয়ে যায় বায়ু, অর্থাৎ সেটাকে আমরা বলি কি ঘনতর লঘুতর মাধ্যম। এবার উপরে কি অপেক্ষাকৃত কম উষ্ণ, তার মানে কি সেটা আমরা বলি কি ঘনতর মাধ্যম। এবার এই ঘনতর মাধ্যম থেকে যখন আলোক রশ্মি লঘুতর মাধ্যমে আসে সেক্ষেত্রে তো প্রথমে সংকট কোণ হবে, তারপর তো অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হবে। তাহলে দেখো যে গাছের ছবিটা দেখছো, উপর থেকে যে দাগটা দেখতে তোমরা আস্তে আস্তে নিচের দিকে দেখো নামছে, আস্তে যখন নিচের দিকে নামছে একটা জায়গায় এসে কিন্তু সংকট কোণের সৃষ্টি হলো এবং ঠিক তারপরে যখন আপতন কোণের মানটা আস্তে 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 আরও বেড়ে যাচ্ছে তখন কী হবে, সংকট কোণের থেকে বেশি কোণে যখন আপতিত হলেই কিন্তু অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের সৃষ্টি হচ্ছে। আর তখন ওই যে ব্যক্তি দাঁড়িয়ে আছে সে কিন্তু ওই বাঁকা পথটা তো অনুসরণ করতে পারবে না, সে মনে করছে যেন আলোক রশ্মিগুচ্ছ নিচে যে ইমেজটা গঠন হয়েছে সেখান থেকে আসছে। অর্থাৎ এখানেও ঠিক তাই, এই অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য এই মরীচিকার সৃষ্টি হলো। তাহলে সাধারণ প্রতিফলন আর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের মধ্যে কি পার্থক্য আছে না, সাধারণ প্রতিফলনে আলোক রশ্মি যে কোনো মাধ্যম থেকেই যে কোনো মাধ্যমে যেতে পারে, কিন্তু অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনে কিন্তু আলোক রশ্মি অবশ্যই এই ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমের দিকে আপতিত হতে হবে। সাধারণ প্রতিফলনে কোণের মান সূক্ষ্মকোণ হতে পারে, অর্থাৎ যে কোনো সূক্ষ্মকোণে সাধারণ প্রতিফলন হতে পারে, কিন্তু অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনে অবশ্যই কিন্তু আপতন কোণের মানটা সংকট কোণের থেকে বড় হতে হবে। এছাড়া সাধারণ প্রতিফলনে আলোক রশ্মি কী হয় না, ওই তল দ্বারা কিছু শোষিত হতে পারে, কিন্তু অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনে কোনো অংশেই শোষিত হয় না, পুরোপুরি ফিরে আসে। এবং সাধারণ প্রতিফলনে মসৃণ অস্বচ্ছ প্রতিফলক দরকার হয়, কিন্তু অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনে মাধ্যমদ্বয়ের বিভেদ তল এখানে প্রতিফলকের কাজ করে। তাহলে আজ তোমরা আলোর প্রতিবিম্ব এবং আলোর প্রতিসরণ সম্পর্কে জানতে পারলে এবং এর পরে ক্লাস 9-এ 10-এ যখন উঠবে তখন আরও আমরা ডিটেলস আরও ভালোভাবে জানতে পারবো, তোমরাও জানতে পারবে। আজ আমরা ক্লাস এখানেই শেষ করলাম। নমস্কার।